এখানে গত 15 বছর যাবৎ চাকরি করতেছে ঘুরে ফিরে 500 বা 1000 পুলিশ ঘুরে ফিরে এরা এখান থেকে যায় আবার ঘুরে আবার এখানে আসে আবার ঘুরে আবার এখানে আসে। এখানে একটা নাকি পুলিশের ভিতরে সিন্ডিকেট আছে যারা টোটাল ইয়াবাটাই নিয়ন্ত্রণ করে। আমি এটার সত্যতা আমি আপনাকে দিতে পারবো না, হয়তো যাচাই বাছাই করলে কতটুকু আছে আমি বলতে পারবো। পুলিশের ভিতর থেকে আমাকে তথ্য দেওয়া হয়েছে যে একজন উদ্যতম যে এখানে আগে কক্সবাজার কাটে নাই, প্রথম কক্সবাজার আসে এরকম অফিসারের সংখ্যা নাকি আবার কনস্টেবলের সংখ্যা 10%-এর বেশি না। 90% পুলিশ ওই 15 বছর যারা চাকরি করছে ঘুরে ফিরে তারাই আসতেছে। তারা অন্য কেউ আসলে কোনোভাবে ঢুকলে তাকে যে কোনো উপায়ে নাকি আউট করা হয়। এগুলো বলাও ঠিক না, নিজেদের জন্য কতটুকু নিরাপদ সেটাও জানি না। যে আপনার এই প্রত্যেকটা বাহিনীর নিজস্ব হেফাজতে নাকি বিশাল বিশাল চালান আছে, যাদেরকে আপনার তারা দুশ্মন মনে করে, যাদেরকে তারা প্রতিপক্ষ মনে করে, তাদের ওখান থেকে একটা অংশ দিয়ে যে যারে যত বড় প্রতিপক্ষ মনে করছে সেই পরিমাণ অংশ দিয়ে নাকি চালান দেয়। এবং এরকম নাকি হেফাজতে তাদের লক্ষ লক্ষ পিস মাদক, বিশেষ করে ইয়াবা আছে বলে শোনা যায়। এবং তার কিছুটা প্রমাণ আমি দেখেছি, কি আমার চোখের সামনে থেকে ধরে আনা নিরীহ মানুষগুলোকে কাউকে 1 লক্ষ পিস, কাউকে 2 লক্ষ পিস, কাউকে 50, 70, 80 হাজার পিস করে দিয়ে চালান দিচ্ছে। তাহলে ইয়াবাগুলো কার হাতে ছিল? আরেকটা জিনিস খেয়াল করবেন আপনি, হোম মিনিস্ট্রি কিন্তু বারবার একটা তালিকা করে। সে তালিকার মধ্যে কি করে, যারা অপরাধী চক্র আছে তারা কি করে এই 10-20 জন নিরীহ মানুষকে ঢুকাই দেয়। ওই নিরীহ মানুষগুলো আবার ওই তালিকার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে, আবার এই আপনার কি করে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করে, পত্রপত্রিকায় লেখাই হয়, হাইকোর্টে রিট হয়। আবার এইগুলোর আলোচনা করতে করতে যে নিরীহ লোকগুলোকে ওই তালিকায় দিছে এগুলো আলোচনা করতে করতে মূল অপরাধীর কথাটা মানুষ আস্তে আস্তে ভুলে যায়। আর রাজনৈতিক যে প্রতিবন্ধকতা প্রতিনিয়ত থাকে এবং থাকবে, এগুলো মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য কোনোটাই আমার নাই। কারণ এখানে আপনার পেশি শক্তি লালন পালন করতে হয়, এখানে অবৈধ টাকার লেনদেন হয়, এখানে মাদক ব্যবসায়ীদেরকে প্রশ্রয় দিতে হয়, আবার একদলকে লালন করতে হয়, আবার একদলকে তাড়াতে হয়। এগুলো কোনোভাবে এখানে রাতের অন্ধকার এক সিদ্ধান্ত হয়, দিনের আলোতে আরেক সিদ্ধান্ত হয়, জনসভায় এক বক্তব্য হয়, সেটা আবার বাড়ির পর্দার অন্তরালে গেলে সেগুলো থাকে না। মানে এক মেকি জীবন, এগুলোর সাথে আমি মিশতে পারি না। আমি মানুষ থেকে আলাদা হতে চাই না। মানুষ আমি গাড়িতে উঠে যাব, মানুষ আমার জন্য দাঁড়িয়ে থাকবে, আমি হাত দেখে চলে যাবো, এরকম না। আমি রাস্তায় নামি, মানুষের সাথে হ্যান্ডশেক করে, কেউ বাদাম দেয়, কেউ কলা দেয়, কেউ পানি দেয়, এগুলো খেয়ে তাদের কাউকে আদর করি, কাউকে বুকে টেনে নিয়ে এভাবে হাসতে হাসতে গাড়িতে উঠে যাই, সেখানে আমি শান্তি। আমি এমন এক বাংলাদেশ দেখতে চাই যেখান থেকে আমি বাড়ি থেকে বের হওয়ার পরে নিরাপদে যাব, নিরাপদে আসবো। আমি এমন এক বাংলাদেশ দেখতে চাই যারা জনগণের ট্যাক্স নিয়ে চাকরি করে, তারা জনগণের কথা শুনবে। আমি এমন এক বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে আমি ইতিপূর্বে হতাশায় ভুগছিলাম, সেই বাংলাদেশে আমার আগামী প্রজন্ম আশা নিয়ে বেঁচে থাকবে। একটা সুন্দর স্বপ্ন বাস্তবায়িত হবে, যেখানে সকলের সম্মান হবে, সকলের মানবাধিকার সংরক্ষিত হবে।